আলমারি খুঁজতে খুঁজতে আমি আমার কাঙ্ক্ষিত ডায়েরিটা আমি পেয়ে যাই, যেখানে ক্লিয়ারলি লেখা ছিল আমি একটি অ্যাডপ্ট সন্তান। আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। আমি স্টোরিটা পড়লাম। আমার মা বড় একটি বোন জন্ম দেওয়ার পর আমি যখন আবারও পেটে আসলাম, তখন আমার বাবা আরেকটি নারীর সাথে প্রেমে জড়িয়ে যান, যেটা আমার মা মেনে নিতে পারেননি। আমার ডেলিভারির 4 দিন পর আমার মা আত্মহত্যা করে ফেলেন। আমরা দুজন একা হয়ে যাই। তখন আমার বর্তমান মা-বাবা আমাকে অ্যাডপ্ট করে নিয়ে আসেন। আমি একটি অ্যাডপ্ট বাচ্চা। ওইখানে ক্লিয়ারলি লেখা আছে। আমি ছোটবেলায় অনেক কষ্ট করেছি। আমাকে আদর মমতার কোনো কম হয়নি। কিন্তু পাড়া প্রতিবেশীর মাধ্যমে আমি শুনতে পেতাম যে আমি পালিত সন্তান। কিন্তু আমি সেটা বিশ্বাস করতাম না। আমার পালক মা-বাবা আমাকে নিজের বাচ্চার চেয়েও আরো বেশি আদর দিয়েছেন। কারণ উনাদের কোনো সন্তান ছিল না। উনারা আমাকে অনেক আদর যত্নে রেখেছেন। আমাকে কোনোদিনও বুঝতে দেননি। কিন্তু আমার বয়স যখন ৭ বছর, পাড়া প্রতিবেশীর লোকজন আমাকে সবসময় বলতো, যেটা আমাকে অনেক খারাপ লাগতো। আমি কি অনেকবার জিজ্ঞেস করেছি যে ওরা আমাকে এরকম বলে, কিন্তু আমার বাবা-মা আমার কথাটার উত্তর না দিয়ে আমাকে বলতেন, "লোকে বলুক, এগুলা কান দিও না।" আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি স্টোরি শেয়ার করতেছি। খুবই দুঃখজনক একটি ঘটনা, আর খুবই সুন্দর আসলে মানুষের জীবনে যে কত কিছু হয়ে যায়। স্টোরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমার মা আমাকে পালক এনেছেন। উনি কোনোদিনও আমাকে মানুষের সাথে বেশ মিশতে দিতেন না। সবসময় আমাকে আড়াল করে রাখতেন। কারণ উনার মনের মধ্যে একটা ভয় ছিল যে মানুষজন আমাকে যদি কিছু বলে ফেলে। কিন্তু সেটাই হয়েছে। আমি যখন ৭ বছর বয়সে আমার মায়ের সাথে আমার নানা বাড়িতে আমি গেলাম, তখন অনেক লোকজন আসলো বাড়িতে এসে। গ্রামের লোকজন তো সবাই আসলো যে, "হে, মেয়েটাকে তো পালক এনেছিস, মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে।" তো আমার কানে এগুলো আসতো। তখন কি আমি মাকে বলতাম। আমার অনেক খারাপ লাগতো। আমার মা বলতো, "বাদ দাও, মানুষের লোকজন অনেক কিছু বলবে, তুমি এগুলা কান দিও না।" মানে উনারা কোনোদিনও আমাকে বুঝতে দেননি যে এতটুকু আদর মমতা আমি পেয়েছি উনাদের কাছ থেকে, যে আমি উনাদের সন্তান। যেদিন আমি ডায়েরিটা খুঁজে পেয়েছিলাম, আমি যখন পড়াটা মানে লেখাটা দেখলাম, আমার চোখ দিয়ে পানি ঝরতেছিল। আমি কাউকে, বাবা-মাকে কিছু বলিনি। কিন্তু আমার চাচাতো বোন কেমনে জানি ওরা দেখে ফেলেছিল যে আমি কান্না করতেছি। ও গিয়ে আমার বাবাকে বলেছে যে, "চাচা মনে হয় জেনে গেছে।" তখন আমার বাবা দৌড়ে আমার কাছে আসেন। এসে বললেন, "দেখো মা, আজ হোক কাল হোক তুমি সত্য তোমাকে জানতে হবে। তুমি আস্তে, আস্তে বড় হচ্ছ মা।" উনি সব সত্যটা বলেন, "দেখো, আমি তোমার জন্মদাতা পিতা না, কিন্তু আমি তোমাকে কোনোদিনও এটা ফিল করতে দেইনি যে তুমি আমার নিজের মেয়ে না। আমাদের বাচ্চা ছিল না। আর তোমার এই স্টোরি মা, আমি তোমাকে অ্যাডপ্ট করেছি।" আমার মাও এসে কান্না করতে লাগলেন। বললেন, "আমি তোমার জন্মদাতা পিতা না।" আমার মাও বললেন যে, "তাহলে কি হয়েছে? আমি তো তোমার মা। আমি তো তোমাকে কোনোদিন কষ্ট করতে দেইনি।" তখন আমি আসলে ওনাদের জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম যে, "হ্যাঁ, সত্যিই তো। তোমরা কোনোদিন আমাকে বুঝতে দেওনি। যদিও আমার সত্যিকারের বাবা দুনিয়াতে আছেন, তারপরেও উনার কোনো খোঁজ নেই। কিন্তু তোমরা আমাকে কোনোদিনও বুঝতে দেওনি।" কিন্তু আমার খারাপ লাগে যখন মানুষজন আমাকে বলে, আমাকে আরো আগে একটু বললে ভালো হতো। তাই মা বলেন যে, "বাদ দাও। তুমি আমার মেয়ে, তুমি আমার জানের টুকরা।" তো এভাবে আমি অনেক আদর যত্নে বড় হতে লাগলাম। আমি অনেক ভালো স্কুলে পড়তাম, ভালো ড্রেস আপ, ভালো রেস্টুরেন্ট, আমার হাত খরচের টাকা, মানে আমার বাবা অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। আমার কোনো কিছু কমতি ছিল না। কিন্তু ওই যে সমাজের লোকজন, আমি যখনই কারো সামনে যেতাম, একটা না একটা অপশন ওরা খুঁজে বার করতো যে পালক মেয়ে এরকম। তখন আমার জীবনটা অনেক সুখেই ছিল। হঠাৎই আমার বাবা মারা গেলেন। তখন আমি আসল রূপটা দেখতে পারলাম যে আমার আত্মীয়স্বজন, আমার আ চাচা, মামা, ওরা এমনভাবে আমাকে অপমান করতে লাগলেন যে পালক মেয়ে। আমার বাবার সব সম্পত্তি ওনারা হাতিয়ে নিলেন যে আমার কাছে যদি এসে যায়, পালক মেয়েকে আবার দিয়ে কি হবে? সবকিছু ওনারা নিলেন। আমার মা অনেক কান্না করতে লাগলেন। কিন্তু আমার মা আমার হাত ছাড়েননি। উনি বললেন, "তুমি আমার জান। আমার সব সম্পত্তি চলে যাও, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচব না।" আমিও আমার মায়ের জান হয়ে রইলাম। আমি ঐদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে অনেক বড় হতে হবে। কারণ আমার পালক বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন। আজকে আমার মা কান্না করতেছেন, আমি উনার মুখে হাসি ফুটাতে চাই। তখন আমি চিন্তা করলাম যে আমি কি করব? আমার পড়াশোনাটা এগিয়ে গেল। আমি বড় হতে লাগলাম। হঠাৎই একদিন আমার মাথায় চিন্তা আসলো, আমি কেন আমার অ্যাকচুয়াল যে ফ্যামিলি, আমি ওদের কাছে কেন যাই না? কারণ ওরা তো অনেক ধনী, আমি শুনেছি। আমার বাবা থেকেও আরো অনেক বড়লোক। আমার তো ফ্যামিলি আছে। যে কারণে আমি সমাজে অপমানিত হচ্ছি। আমার তো সেই ফ্যামিলিটা আছে। আমি কেন ওদের কাছে যাই না? ওরা হয়তো জানে না। আমাকেও ওদের খোঁজ করে বের করতে হবে। তখন যার মাধ্যমে আমার মা-বাবা আমাকে কিনে এনেছিলেন, তার মাধ্যমে আমি
প্রথমে যোগাযোগ করি, তখন ওনাকে বলি যে আমি আমার ফ্যামিলির সাথে মানে পরিচিত হতে চাই। তখন উনি আমাকে নিয়ে যান আমার এক চাচাতো ভাইয়ের সাথে বাসায়। যখন আমি গিয়ে প্রথমে যখন আমার চাচাতো ভাইকে বলে যে আমি এরকম মানে ওনাদের এমন আত্মীয়, উনি আমাকে জোরে ধরে কান্না করতে লাগলেন। বলেন যে তুমি আমার চাচার মেয়ে, তোমাকে আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও আমরা পাইনি। আসলে হয়েছে কি, আমার বাবা মা সবসময় আমাকে আগলে রাখতেন, কারণ ওনারা সবসময় বইয়ের মধ্যে থাকতেন যদি আমার আসল ফ্যামিলি এসে আমাকে নিয়ে যায়। তো সে কারণে আমার ফ্যামিলি অনেক খুঁজেছে কিন্তু ওনারা আমাকে পাননি। তো উনি আমাকে পেয়ে অনেক খুশি, বলেন যে তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে বলবে, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। আমি সবকিছু খুলে বললাম যে আমি কিভাবে ওনাদের অ্যাড্রেস পেয়েছি, আমার বাবা মারা গেছেন, আমি এখন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তখন উনি আমাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসলেন। আমার মায়ের হাত ধরে খালামণি বলে অনেক ওনাকে বলেন যে আপনাকে অনেক ধন্যবাদ, আমার বোনটাকে আপনি এত বড় করেছেন, যত্ন নিচ্ছেন। আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আজ থেকে আপনাদের দুজনের দায়িত্ব আমার। তখন আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে চাই আর আমি শেয়ার বাজার করতে চাই। তখন আমার ভাইয়াটা হেসে দিল, বললো যে রক্ত তো রক্তই হয়, তুমি তোমার বাপ চাচার মতোই হয়েছে, শেয়ার বিজনেস করবে। আমার বাপ চাচার অনেক বড় বড় শেয়ার বিজনেসে ইনভেস্টমেন্ট ছিল। তো উনি হেসে দিলেন, বললেন আচ্ছা তুমি পড়াশোনা কন্টিনিউ করো, আমি তোমাকে শেয়ার বাজারের সবকিছু সেট আপ করে দিব। তো উনি আমাকে সবকিছু সেট আপ করে দিলেন, 10-12টা অ্যাকাউন্ট করে দিলেন। আমার 3 মাসের মধ্যে আল্লাহর রহমতে আমি 30 লাখ টাকা আর্ন করে ফেলি, যেটা আমার জীবনে আমি চিন্তা করতে পারিনি এত কম বয়সে। 7 মাসের মধ্যে আমি 1,16,000 টাকা আমি আর্ন করে ফেলি। যখন শেয়ার বাজারটা বাংলাদেশে যখন শেয়ার বাজারটা একটু মানে দশের দিকে যাচ্ছিল, তখন আমার চাচাতো ভাই আমাকে ফোন করে বলেন যে তুমি এখন স্টপ করে দাও। তখন আমি স্টপ করে দিলাম। তখন আমি ইতিমধ্যে আমার অনার্সটা আমি শেষ করে ফেলি। তো অনার্স শেষ করার পর আমি ভাবলাম যে আমি বাইরে চলে যাব, কারণ এখন তো আমার শেয়ার বাজার হচ্ছে না। তখন আমি 16 লাখ টাকা খরচ করে আমি ইটালিতে চলে আসি। তখন আমার এক আত্মীয়র মাধ্যমে আমি ওনাকে টাকা দিয়ে ইটালিতে আসি। আসার পর আমি একটি বাসা রেন্ট করে থাকি ওইখানে। ইটালিতে আসার পর আমার এক দূর সম্পর্কের মামার ওনার একটা রেস্টুরেন্ট আছে, তো ওনার রেস্টুরেন্টে আমি কাজ করি। তো এখানে একটা লোক আমার সাথে মানে কাজ করতে করতে ওনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়, মানে অনেক ক্লোজ হয়ে যায় ওনার সাথে, ওনাকে অনেক ট্রাস্ট করতে লাগে। তো ওই লোকটা না আমাকে বলছিলাম যে আচ্ছা বলুন তো আমি কিভাবে তাড়াতাড়ি ইটালিতে মানে আমি লিগেল হতে পারি, সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। তো ওই আমাকে বললো যে হ্যাঁ তুমি যদি এখানে জায়গা কিনে ফেলো আর তুমি যদি জায়গা কিনে একটা রেস্টুরেন্ট করে ফেলো, তো ওই বিজনেসের সব ট্যাক্স দেখিয়ে বিজনেসের কাগজপত্র দিলে তুমি খুব তাড়াতাড়ি দেখবা 2-1 বছরের মধ্যে তুমি লিগেল হয়ে যেতে পারবে ইজিলি। তখন আমি বললাম হ্যাঁ এভাবে কি সম্ভব? হ্যাঁ বললো হ্যাঁ। তখন উনি আমার সাজেস্ট করলো যে দেখো তুমি বাংলাদেশ থেকে টাকা এনে দাও, তোমার নামে তো মানে জায়গা কিনতে পারবে না, আমি আমার নামে জায়গা কিনবো, তুমি টাকা দিবে। যখন তুমি মানে রেস্টুরেন্টটা ওপেন হয়ে যাবে তখন আমি তোমাকে বিজনেসের পার্টনার হিসেবে অ্যাড করে দিব, তখন তুমি ওই বিজনেসের কাগজে তুমি লিগেল হয়ে যেতে পারবা, আর তোমাকে সব টাকাগুলো আমি ফিরিয়ে দেবো। তখন আমি ভাবলাম যে হ্যাঁ প্রস্তাব তো অনেক ভালো, কিন্তু আমার ভাইয়ের সাথে আমি কথা বলতে চেষ্টা করতেছিলাম, কিন্তু ওই লোকটা না আমাকে এমন প্রেশারাইজ করতে লাগলো যে তাড়াতাড়ি করে ফেলো, এই দেশের ল চেঞ্জ হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট বদলে যাবে, তাহলে তুমি আর করতে পারবে না। তখন এরই মধ্যে আমার চাচাতো ভাই ভাবি আসলেন আমাকে দেখতে, ইটালিতে ওনারা বেড়াতে আসলেন। আমি আগেই বলেছি ওনাদের টাকা পয়সার কোনো অভাব নেই। ওনারা আসার পর আমি ভাইকে খুলে বললাম যে ভাইয়া আমার এই অবস্থা, উনি বলছেন যদি আমি এভাবে করি তাহলে আমি তাড়াতাড়ি লিগেল হয়ে যেতে পারবো। তো ভাইয়া বললেন যে তোমার কত টাকা লাগবে? তো উনি বাংলাদেশে গিয়ে আমাকে পাঠিয়ে দিলেন। এ পর্যন্ত আমি ওই লোকটাকে 67 লক্ষ টাকা দিয়েছি ওই রেস্টুরেন্টটা খোলার জন্য, কিন্তু লোকটা না রেস্টুরেন্ট ঠিকই খুলেছে, আমার সাথে আর যোগাযোগ করেনি। রেস্টুরেন্ট খুলেও নিজের মানুষ দিয়ে রেস্টুরেন্টটা পরিচালনা করছে, মানে ওর ওয়াইফকে বসিয়েছে অ্যাকাউন্টেন্টের ইয়াতে, ওয়াইফকে বসেছে রেস্টুরেন্টের সামনে। কারণ আমার কোনো মানে অবদান নেই, আমার সাথে আমাকে বলেও নি যে ও রেস্টুরেন্ট ওপেন করে ফেলেছে। আমি ওকে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, ও আমার সাথে অনেক খারাপভাবে ব্যবহার করে। ও এত ফেরাস্তা একজন মানুষ ছিল, মানে ওকে দেখে আমি প্রথমে ভাবছিলাম যে ওর মতো মানুষই হতে পারে না, আমি অত বিশ্বাস করেছিলাম ওকে, কিন্তু আমার টাকাটা মেরে দিল। এই লোকটা যে এরকম করবে আমি আসলে বিশ্বাসই করতে পারতেছি না। অনেকবার আমাকে মেরেছে, মেরে আমার কানের পর্দাটা ফেটে দিয়েছে। তখন আমি পুলিশ কল করতে হয় বাধ্য হয়, কারণ আমার জানে নিরাপত্তা ছিল না। তখন পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়, আমি নারী নির্যাতন মামলা দিই। এরপর থেকে ও পুলিশের হাত থেকে বের হয়ে আসে, কিন্তু আমার টাকাটা এখনো পর্যন্ত দেয়নি। মানে যাকে ফেরেস্তা মনে করেছিলাম সে যে এমন পশুসুলভ আচরণ করবে, ও অনেক চেষ্টা করেছিল যে আমাকে দেশে পতিতার কাজে লাগানোর জন্য, কিন্তু চেষ্টা করে পারেনি, কারণ আমার মনোবলটা অনেক স্ট্রং ছিল। তো আপনাদেরকে বলতে চাই যে যারা প্রবাসে আছেন বা দেশে বিদেশে আছেন, যারা আপনারা মনে করুন ফেরেস্তার মতো মানুষ, তাদেরকে আসলে আপনার চোখ বুজে বিশ্বাস করবে না, এই মানুষগুলোই আপনাদেরকে ধোঁকা দিবে। আমার
সত্যিকার কষ্টের অর্জিত পয়সা যদি হালাল ওয়েতে আমি অর্জন করেছিলাম, আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম, আমার একদিন ফিরে আসবে আর ওই শয়তানটাকে আল্লাহ বিচার করেন। তো স্টোরিটা শুনে আসলে অনেক ভালো লাগতেছিল। স্টোরিটা একজন বোনের বাস্তবিক জীবনের ঘটনা আমি আরেকটি গল্পের স্টোরিতে শুনেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ। It's আসসালামু got a bit আলাইকুম। nice on the outside, which is nice. কালার কিটা? It's a blue colour, think of so. Blue colour. ডার্ক ব্লু নিনে